এখানে এসেছি, আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের, যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ, যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা ডিপ্লয় করেছে। তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়। আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম, কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয়। এখানে পুলিশ প্রশাসন, সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে। তারা আওয়ামী লীগদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি। আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এনসিপির কেন্দ্রীয় একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এখানকার পরিবেশ শান্ত এবং সুষ্ঠুভাবে তারা তাদের যে আজকের পদযাত্রার যে প্রোগ্রামটি সেটি তারা করতে পারবেন, এই আশ্বাসেই মূলত তারা আজকের আজকের এই গোপালগঞ্জে তারা এসেছেন। কিন্তু আসার পরে তারা এখানকার যে বিপরীত চিত্রটি দেখেছেন সেই বিপরীত চিত্রের অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সকল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় এবং আমি শুনতে পেরেছি যে তারা সভা শেষ করে যখন মাদারীপুর যাচ্ছিলেন তাদের উপরে হামলা করা হয়। এখন তারা যেদিক পারে ছুটে এখন তারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। তাদের দাবি যে তারা অবরুদ্ধ আছেন। দেখি পরবর্তীতে কি হয়। দেখতে পাচ্ছেন যে শুনলাম তো তারা অবরুদ্ধ আছেন। দেখি যে তারা কি করে শেষ পর্যন্ত। তারা ইতিমধ্যে গোপালগঞ্জে সভা শেষ করেছেন। শেষ করে তারা মাদারীপুর যাচ্ছিলেন, তখনই তাদের গাড়ি বহরে হামলা হয় এবং এই হামলার পরে তারা দিক বিদিক ছুটাছুটি করে এবং তাদের দাবি যে পুলিশ এবং সেনাবাহিনী তাদের অরক্ষিত রেখে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তারা বিপাকে পড়ে যায় এবং বিপাকে পড়ে তারা আশ্রয় নেয় পুলিশ সুপারের কার্যালয়। এখন তারা পুলিশ সুপারের কার্যালয়ে এক ধরনের অবরুদ্ধভাবে আছেন, তাদের দাবি। আমরা দেখি এই সহযোগিতা নিচ্ছি আমরা চ্যানেল 24, তাদের সহযোগিতা নিচ্ছি। এখান থেকে বের হতে পারতেছি না আমি। তারা আহ্বান করেছে সারা বাংলাদেশ থেকে সবাই যেন গোপালগঞ্জে যায়, আওয়ামী লীগ বিরোধীরা। দেখি আমি চেষ্টা করছি। তো এখন লাইটটা কাটতে কোন আছে এখান থেকে দেখেন, এখান থেকে তাদের দাবি তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন তারা পুলিশ সুপারের কার্যালয়ে আছেন। বাইরে প্রচুর আওয়ামী লীগের বা সাধারণ মানুষ তাদেরকে দেখা যাচ্ছে বাইরে, তারা দাঁড়িয়ে আছে। এখন তারা তো শুনলাম যে তারা অরক্ষিত অবরুদ্ধ আছে। দেখি যে কি হয় পরবর্তীতে। এবং তারা আহ্বান করেছেন সারা বাংলাদেশ থেকে
যারা আওয়ামী লীগ বিরোধী আছে, যারা এনসিপির যারা আছে, তারা যেন গোপালগঞ্জে আসে, তারা এমন আহ্বান করেছেন। দেখি আমরা কিছু বলবেন কিনা? এখানে অবস্থা খুব ভয়ানক। ওদের ভিতরে ওরা যাচ্ছে না, গন্ডগোল যেখানে আমরা তো হলাম এখান থেকে হলো নাহিদের সাথে আমি চলে আসছি, নাহিদ থেকে এখানে হামলা এখন কমে গেছে, এখন দেখাচ্ছেন ওইদিকে তো আমি ওরে দেখে আসলাম। ওকে 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 আমরা আসলে সকাল থেকে লক্ষ্য করেছিলাম যে ব্যাপক শোডাউন করছে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, অথবা সাধারণ যারা মানুষ আছেন গোপালগঞ্জবাসী, তারা ব্যাপক শোডাউন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা করেছে, পুলিশ দাবি করেছে যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমরা জেলা নির্বাহী কর্মকর্তা তার গাড়ি বহরে হামলা করেছে। তারপরেও দেখেছি যে মোটামুটি করেছে, তারা শেষ করে যদি মাদারীপুর যাওয়ার পথে তাদের উপরে আবার আক্রমণ চলে এবং সেই আক্রমণে তারা দিকবিদিক করে। তাদের দাবি যে এই সময় সেনাবাহিনী এবং পুলিশ তাদের জীবন রক্ষা করে উড়ে যায় এবং তারা এখন তাদের জীবন রক্ষা করার জন্য জীবন রক্ষা করার জন্য তারা যে যেদিকে পারে দৌড়ে এবং শেষ পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় এবং পুলিশ সুপারের কার্যালয় এখন তাদের দাবি যে তারা অবরুদ্ধ আছেন, দেখি পরবর্তী পদক্ষেপ কী হয়। এবং তারা অলরেডি সারা বাংলাদেশ থেকে যারা আওয়ামী বিরোধী আছেন এবং তারা তাদেরকে আহ্বান করেছেন তারা যেন এই গোপালগঞ্জ আসে, তাদেরকে মুক্ত করে এবং দেখি যে কী হয় পরিস্থিতি। আমরা একটু দেখছি, নজরে রাখছি। আর আমরা সহযোগিতা নিয়েছি চ্যানেল 24-এর, তারা যতক্ষণ লাইভে থাকবে আমরা তাদের সাথে আছি। তারা যদি সেই লাইভটা চলে যায় তাহলে হয়তো আমরা আর থাকতে পারবো না, কারণ আমাদের কোনো প্রতিনিধি এই মুহূর্তে যা আছে গোপালগঞ্জ, কিন্তু তারা ভিডিও করছে, তারা সরাসরি লাইভ করতে পারছে না। কারণ যেহেতু তারা আমাদের যে প্রতিনিধি, আমরা আগেই বলেছি যে আমরা ক্রাইম সেকশনে কাজ করি, আমাদের লুকিয়ে সেগুলো আমাদের লাইভ হয় না, আমরা ভিডিও হয়, যা পরবর্তীতে আপনাদের সামনে আমরা প্রকাশ করব। তো এখন আমাদের আমরা চ্যানেল 24-এর সহযোগিতা নিয়েছি। আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেই জায়গায় সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, কালের কণ্ঠে সহযোগিতা নিয়েছিলাম, এখন চ্যানেল 24-এর সহযোগিতা নিয়েছি। স্বাভাবিকভাবে তারা পদযাত্রা করছিল বিভিন্ন জেলায়, কিন্তু গতকালকে সার্জিস আলম একটি ফেসবুক স্ট্যাটাস দেয় যে মার্চ টু গোপালগঞ্জ। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে, শুধু যে গোপালগঞ্জে তা না, সারা বাংলাদেশে মানুষ টেনশনে পড়েছে যে গোপালগঞ্জে আসলে কী হয়। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে এখন মোটামুটি যখন সভাটা হলো, নর্মাল পুলিশের সাথে সংঘর্ষ ছিল এবং পুলিশের সাথে সংঘর্ষ হওয়ার কারণে পুলিশের একটি গাড়ি চালিয়ে দেওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুলিশ সুপারের বক্তব্য ছিল পুলিশ নিয়ন্ত্রণে আছে। আর তারপরে আমরা দেখেছি যে ইউনিয়নের গাড়ি বহরে হামলা করেছে। সদর থানা ইউনিয়নের সদর উপজেলা যে নির্বাহী কর্মকর্তা আছেন তার গাড়িতেও হামলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি সভা করতে দেখেছি, সভা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে তারা মাদারীপুর যাওয়ার সভা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে তাদের উপর আবার আক্রমণ করা হয় এবং তারা অবরুদ্ধ আছেন পুলিশ সুপারের কার্যালয়ে। দেখি পরবর্তী আমরা অপেক্ষা করছি। বের হওয়ার কোনো সুযোগই নেই, চতুর্দিকে ওরা সমানে, মানে ভিতর থেকে সাংবাদিকরা বলছেন যে চতুর্দিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বের হওয়ার কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। মোট কথা তারা অবরুদ্ধ আছেন।
সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সচল আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আরেকটি বিষয় না বললেই নয়, সেই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে দাঁড়িয়ে কিন্তু এনসিপি নেতারা বলছিলেন যে মুজিববাদ মুর্দাবাদ, এবং এতেই খুব সম্ভবত গোপালগঞ্জবাসী একটু ক্ষিপ্ত হয়েছে এবং এনসিপির সমাবেশ এনসিপি নেতৃবৃন্দরা গোপালগঞ্জের মানুষ যেন তাদের ডাকে সাড়া দেয় তেমনি বলছিলেন, এবং তারা বলছিলেন যে গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করা হবে। তাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন করে তারা যখন মাদারীপুরের দিকে যাচ্ছিলেন তখনই মূলত তাদের উপর হামলা হয়। চারদিক থেকে তাদের ঘেরাও করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরুপায় হয়ে তারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তারা এখন সেখানে অবরুদ্ধ আছেন এবং তারা সেখান থেকেই তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন যে তারা যুদ্ধ করার জন্য আসেন নাই, তারা শান্তি স্থাপনের জন্য এসেছেন, শুধুমাত্র গোপালগঞ্জবাসীকে ফ্যামিলি থেকে মুক্ত করার জন্য এসেছিলেন। কিন্তু আমরা তো একটু আগে দেখেছি যে কেন্দ্রীয় নেতা তিনি তো আহ্বান করেছেন যে এখন যুদ্ধ ছাড়া উপায় নাই, তারা অবরুদ্ধ আছে, তারা এখন যুদ্ধ ছাড়া উপায় নাই। সে ব্যাপারে কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি দৌড়াদৌড়ি কিন্তু এখনো চলমান আছে, দৌড়ঝাঁপ। আমরা এই মুহূর্তে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। এনসিপি নেতাকর্মীরা পাল্টা ধাওয়ার পরে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। সকাল থেকে যেমনটি চলছিল যে আজকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ছিল এবং সেখানে পৌর পার্কে তাদের দুপুর 2টায় সমাবেশ হয়েছে এবং এই সমাবেশকে ঘিরে সকাল থেকে কিন্তু গোপালগঞ্জে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, 3 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সমাবেশ স্থলও বেশ ভাঙচুর করা হয়েছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে যেমনটি আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দুপুরে পৌর পার্কে সমাবেশ মঞ্চে হামলার ঘটনাও ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন যে সমাবেশ স্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপি নেতাকর্মীরা। এক পর্যায়ে সেখানে হামলা করে বেশ কয়েকজন, কিছু চেয়ারও তারা ভাঙচুর করে। পরে দুপুর 2টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। হুঁশিয়ারি দিয়েছেন ভাঙচুর চালিয়ে তাদের আটকানো যাবে না, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা পুলিশকে। এর আগে গোপালগঞ্জে পুলিশের একটি গাড়িতে যেমনটি জানাচ্ছিলাম ভাঙচুর এবং আগুন দেয়া হয়। আমরা পুলিশ সুপারের কার্যালয়ের বাইরের পরিস্থিতি কি সেটা দেখার চেষ্টা করছি। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আছেন সেখানে। তিনি এনসিপি নেতাকর্মীদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন এবং বাইরের পরিস্থিতি কি ভিতরে থেকে সেটা দেখানোর চেষ্টা করছেন। সাংবাদিকরাও আটকা পড়েছেন, সাথে যারা গিয়েছিলেন সাংবাদিকরা ঢাকা থেকে তারাও আটকা পড়েছেন। সব বন্ধ, বুঝবেন না এই যে ওরা টাইগার দেখেন, আমি আপনাকে ফিরে দেখালাম ডাকতেছে মারার জন্য, টাইগারটাকে মারতেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা যদি ঠিক করতে না পারেন তাহলে আমরা কিন্তু পরবর্তীতে আমরা আবার আসব, এরকম হুমকি প্রদান করেছিলেন। সেই হুমকি থেকে কোনো সমস্যা কিনা আমার মনে তো হচ্ছে এরকম কোনো কিছু একটা ঘটে থাকতে পারে। তবে দেখি যে কি হয়, আমরা একটু এখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানানোর চেষ্টা করছেন। অনেক ঝুঁকির মধ্যেও তিনি দৌড়ে দৌড়ে সেই সমস্ত পরিস্থিতি আমাদের দেখাচ্ছিলেন। চ্যানেল 24 তাদের সহযোগিতা নিয়েছিলেন।
থেকে সংগ্রহ করে ভিডিও থেকে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় সেফ জায়গায় দাঁড়িয়ে আছে, ওরা এখনো নিরাপদ প্রস্তুত করে নাই। আমরা আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রা আজকে গোপালগঞ্জে হয়েছে এবং তাদের রুটিন মাফিক তারা আজকে গোপালগঞ্জে যাওয়ার কথা এবং সেখানে সমাবেশ করেছে। কিন্তু সকাল থেকে গোপালগঞ্জে অপ্রীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ভাঙচুর চালাচ্ছিল যাতে এনসিপি নেতাকর্মীরা সমাবেশটি করতে না পারে। কিন্তু এনসিপি নেতাকর্মীরা সেখানে গিয়েছেন এবং দুপুর 2টায় সমাবেশ করেছেন। সমাবেশ ছেড়ে তারা যখন বের হচ্ছিলেন, মাদারীপুরের দিকে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের পৌর এলাকায় তাদের উপর হামলা চালায় এবং চতুর্দিক থেকে হামলা চালায়। পুলিশও সেই পরিস্থিতি ওই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারেনি। অবশেষে তার উনি সাংবাদিক বলতে চেয়েছিলেন চ্যানেল 24-এর যে সম্ভবত তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাহলে আমরা দেখব যে আসল নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, কারণ আমাদের সেই জায়গায় অলরেডি প্রতিনিধি আছে, মানে চ্যানেল 24-এর প্রতিনিধি আছে, আমরা যাদের সহযোগিতা নিয়েছি তার প্রতিনিধি আছে। তারা অনেক রিস্কে বাহিরে ভিতরের ছবি ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। তা আমরা জানবো অবশ্য পরিস্থিতি কি হয়, কারণ যদি নর্মাল হয়, যদি অবরুদ্ধটা ছেড়ে দেয় তাহলে তারা চলে যেতে পারে। অবশ্য তারা মেসেজ দিচ্ছিল যে তারা কোনো যুদ্ধ করতে আসেনি, তারা সমাধিস্থল ভাঙচুর করতে আসে নাই, তারা আসছে তাদের আহ্বান করার জন্য, তাদের বন্ধুত্বসুলভ আহ্বান করার জন্য এরকম আসছিল, এরকম মেসেজ দেওয়ার চেষ্টা করছে অবরুদ্ধ অবস্থায়। দেখি পরিস্থিতি কি হয়। ইতিমধ্যে আমরা মোটামুটি একটা ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই আমরা জানি যে তুমুল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে পুরো গোপালগঞ্জের সার্বিক পরিবেশ। সবশেষ যে খবরটি আমরা পেয়েছি আপনারা হয়তো অনেকেই জেনেছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের পাশে এনসিপির যে সমাবেশ স্থল ছিল বা মঞ্চ তৈরি করা হয়েছিল সমাবেশের জন্য, সেই সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন। মঞ্চে থাকা মাইক, সাউন্ড বক্স, চেয়ার সবকিছু ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের শত শত, কোথাও কোথাও শত শত, কোথাও কোথাও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা স্লোগান তুলছে, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এবং এটুকু বলে রাখি যে ৫ আগস্টের পরে গোপালগঞ্জে এই পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি সম্ভবত এই প্রথম। ৫ আগস্টের পর এর আগে এই পরিমাণ নেতাকর্মী প্রকাশ্যে দেখা যায়নি। যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে, এখন যারা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে। সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের সমাবেশ স্থলে পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল, অর্থাৎ বরিশালের গৌরনদী এবং গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক, এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এটাও তো নিশ্চয়ই আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য গোপালগঞ্জের ইউএনও সদর উপজেলার সম্ভবত ইউএনও তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছিলেন, তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে এবং তার গাড়িতেও হামলা করা হয়, ভাঙচুর করা হয়। এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেওয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। এদিকে আবার এনসিপি নেতাকর্মীরা যদি বলছেন যে তারা যে কোনো মূল্যে
তারা তাদের কর্মসূচি পালন করবে। সবকিছু মিলে একটা টান টান উত্তেজনা, আর উত্তেজনা খানিকটা বহিঃপ্রকাশ তো দেখা গেছেই। এবং এই উত্তেজনার কেন সৃষ্টি হলো, এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গায় করার অধিকার রয়েছে, কিন্তু এই উত্তেজনাটা কারা সৃষ্টি করলো? কি দরকার ছিল উস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্যান্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায়, সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করা হলো? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন ছিল না। এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে যাওয়ার পর বা তার শাসন ব্যবস্থার অবসানের পর, এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি। এদিকে আরো যে ঘটনাটি ঘটেছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল আওয়ামী লীগের নিবন্ধন এর মধ্যে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক ছিল নৌকা, সেটি সরিয়ে ফেলা হয়েছে। এটিও আরো একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো। কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। তবে আওয়ামী লীগের নাম রয়েছে, আওয়ামী লীগের নামের পাশে সেখানে ব্র্যাকেটে স্থগিত লেখা রয়েছে। সরকারের অন্যতম উপদেষ্টা, খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কারণ এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয়। তার জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ যেটি বলেছিলেন যে প্রতীক কখনো নিষিদ্ধ হয় না, নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক তো নির্বাচন কমিশনের, দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি, পার্টি তো আছে। পার্টি যদিও বাতিল হয়, প্রতীক তো বাতিল হবে না। এই যখন স্পষ্ট মেসেজ ছিল নির্বাচন কমিশনের, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা স্ট্যাটাসেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো। এবং নির্বাচন কমিশন তো স্বীকার করে নিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। তার মানে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে বা প্রচলিত যে আইন বিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি সম্মান না করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই সেই নির্দেশ নির্বাচন কমিশনও পালন করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচন যে কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে সেই প্রশ্নের জায়গা থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হলো, তার উত্তরটি আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। এবং এই যে নৌকা প্রতীক সরিয়ে ফেলার যে দাবি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, যিনি বলছেন যে অভিশপ্ত নৌকা অভিশপ্ত, এই নৌকা প্রতীক নিয়েই তো আওয়ামী লীগ নির্বাচন করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল ৭০-এর নির্বাচনে। পাকিস্তানি শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দলের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো, সেই থেকেই তো স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়লো সারা পূর্ব পাকিস্তানে, এবং তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত পথটি তা নির্ধারিত হলো আমাদের জন্য। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, আমি আমার ইতিহাসকে কিভাবে অস্বীকার করবো, নৌকা প্রতীককে কিভাবে অভিশপ্ত বলবো? মানে এটিও একটা পূর্ব পরিকল্পনা। আমাদের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না, কোনো কিছু রাখা হবে না, নৌকাকে অভিশপ্ত প্রতীক বলা হচ্ছে। বলুন না, যা ইচ্ছে আওয়ামী লীগকে বলুন, আমরাও বলতে পারি। এমন তো না যে আওয়ামী লীগ দুধে ধোয়া। আওয়ামী লীগ অবশ্যই স্বৈরাচারী আচরণ করেছে 15 বছরে, কিন্তু আমি তার সাথে সাথে ইতিহাসের সব কিছুকে অভিশপ্ত বলবো, এইগুলো থাকবে না, থাকার কথা নয়। গোপালগঞ্জে শেষ পর্যন্ত কি হয়
আমাদের দেখার প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে নতুন করে যে কোনো ধরনের সমীকরণ অনেকে নির্ণয় করতে পারেন এবং রাজনৈতিক মোড় অন্যদিকে ঘুরতে পারে। দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।